গ্রামের বাড়িতে এসেছি দুজনে। ছেলে বলল, মা চলো নদীতে মাছ ধরি, অনেকদিন পরে গ্রামে এসেছি। আমি বললাম, তুই পারবি? সে হেসে বলল, তোর সাথে থাকলে সব পারব। আমরা নদীর ধারে গিয়ে জাল ফেললাম। পানি এত স্বচ্ছ যে নিচের মাছগুলো দেখা যাচ্ছিল। নদীর পানিতে আমার পা ভিজে গেল। ছেলে বলল, মা সাবধানে পিছলে যেও না, আমার হাত ধরে রাখল। জাল টানতে গিয়ে বেশ কয়েকটা মাছ উঠে এল। ছেলে খুশি হয়ে বলল, দেখেছিস মা, তোর সাথে থাকলে ভাগ্যও ভালো। নদীর পাড়ে বসে মাছগুলো পরিষ্কার করছিলাম। ছেলে আমাকে সাহায্য করছিল। হঠাৎ আমার হাত কেটে গেল মাছের কাঁটায়। সে তৎক্ষণাৎ নদীর পানিতে আমার হাত ধুইয়ে দিল। বলল, মা তোমার ব্যথা আমার সহ্য হয় না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা এই নদীর পানির মতোই আমার ভালোবাসা তোমার জন্য পবিত্র এবং গভীর। আজ মাছ ধরতে এসে বুঝলাম আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষের মতো। তুমি আমার স্ত্রী হও। আমরা এই গ্রামেই থেকে যাই। নদীর কুলুকুলু শব্দে আমার মনও চঞ্চল হয়ে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর শামিয়া। রিয়াদ ২০ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। শামিয়া ১৩ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই অদ্ভুত কাহিনীটা শুরু হয় গত মাসে। আমার মা মারা যাওয়ার পর তার পুরনো বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। সেই বাড়িতে আমার মায়ের অনেক পুরনো জিনিসপত্র ছিল। রিয়াদ আমাকে বলল, মা এই বাড়িতে নাকি দাদিমার অনেক গোপন রহস্য লুকানো আছে। আমি হেসে বললাম, কী রকম রহস্য? রিয়াদ বলল, দাদিমা তোকে কখনো বলেনি তার জীবনের সবচেয়ে বড় গোপনীয়তার কথা। আসলেই আমার মা আমাকে তার অতীতের অনেক কিছুই বলতেন না। শুধু জানতাম তিনি একসময় খুব ধনী পরিবারে বিয়ে হয়েছিলেন, কিন্তু পরে সব সম্পত্তি হারিয়ে গরিব হয়ে গেছেন। কিন্তু কিভাবে হারিয়েছেন সেটা কখনো বলতেন না। রিয়াদ আমার সাথে মায়ের পুরনো বাড়িতে গেল। ৩ তলা সেই বাড়িটা প্রায় ৫০ বছরের পুরনো। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মনে হলো যেন কেউ আমাদের দেখছে। রিয়াদ বলল, মা এই বাড়িতে আসলেই কিছু একটা আছে। আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমরা মায়ের পুরনো রুমটায় ঢুকলাম। সেখানে একটা বড় আলমারি ছিল। আলমারির ভেতরে অনেক পুরনো কাগজপত্র, ছবি আর গয়না। হঠাৎ আলমারির পেছনে একটা লুকানো দরজা খুঁজে পেলাম। দরজাটা খুলতেই একটা গোপন কক্ষ দেখা গেল। গোপন কক্ষটায় ঢুকতেই চোখে পড়ল একটা পুরনো ট্রাঙ্ক। ট্রাঙ্কের ভেতরে ছিল অনেক সোনার গয়না, হীরার আংটি আর কিছু পুরনো চিঠিপত্র। রিয়াদ বলল, মা দেখেছিস? দাদিমা আসলেই ধনী ছিলেন। এই সব কিছু লুকিয়ে রেখেছিলেন। চিঠিপত্র পড়ে জানলাম আমার মায়ের প্রথম বিয়ে হয়েছিল জমিদার বংশের এক ছেলের সাথে। কিন্তু সেই স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকেরা তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। তাই তিনি গোপনে কিছু গয়নাগাটি লুকিয়ে রেখেছিলেন। এই আবিষ্কারে আমি আর রিয়াদ দুজনেই রোমাঞ্চিত হয়ে গেলাম। কিন্তু হঠাৎ আমাদের পায়ের শব্দ শুনে কেউ যেন নিচতলায় এসেছে। রিয়াদ ফিসফিস করে বলল, মা কেউ এসেছে। আমরা কি করব? আমরা দুজনে চুপচাপ নিচের দিকে তাকালাম। দেখি ৩ জন লোক বাড়িতে ঢুকেছে। তাদের কথাবার্তা শুনে বুঝলাম এরা চোর। একজন বলছে এই বাড়িতে নাকি অনেক দামি জিনিস আছে। বুড়ি মারা যাওয়ার পর কেউ এখানে থাকে না। আমার হৃদয় দূর করে কাঁপতে লাগল। রিয়াদ আমার হাত ধরে রাখল। আমরা দুজনে গোপন কক্ষের ভেতরে লুকিয়ে রইলাম। চোরেরা পুরো বাড়ি তছনছ করতে লাগল। তারা খুঁজছিল দামি কিছু আছে কিনা। প্রায় ঘণ্টাখানেক পর তারা চলে গেল। আমরা তখনও ভয়ে কাঁপছি। রিয়াদ বলল, মা আমাদের এখন কি করা উচিত? এই গয়নাগুলো নিয়ে আমরা কি করব? আমি ভাবলাম, এই সব গয়না তো আমার মায়ের। আইনত আমার অধিকার আছে এগুলোর উপর। কিন্তু চোরেরা যে আবার আসবে না তার নিশ্চয়তা নেই। আমি সিদ্ধান্ত নিলাম গয়নাগুলো নিয়ে বাড়ি চলে যাব। পরের দিন আমি একা একা সেই গয়নাগুলো দেখছিলাম। একটা হীরার হারের মধ্যে একটা ছোট চিরকুট লুকানো ছিল। চিরকুটে লেখা ছিল, যদি কখনো এই হার পাও তাহলে যেন আমি তোমাকে অসীম ভালোবাসি। আমার সব গোপনীয়তা তোমার জন্য রেখে গেছি। এই চিরকুট পড়ে আমার চোখে পানি এসে গেল। আমার মা আমাকে কতটা ভালোবাসতেন।
তিনি জানতেন একদিন না একদিন আমি এই গোপন সম্পদ খুঁজে পাব। কিন্তু সমস্যা হলো এত বড় সম্পদ আমি কিভাবে লুকিয়ে রাখব? স্বামী রাহুল যদি জানতে পারে তাহলে সে হয়তো সব কিছু বিক্রি করে ফেলবে। তার অভ্যাস আছে টাকা পেলেই অযথা খরচ করার। আমি রিয়াদকে ডেকে বললাম, বাবা, এই গয়নাগুলোর কথা তোর বাবাকে বলবি না। এটা আমাদের দুজনের গোপনীয়তা। রিয়াদ বলল, মা, কিন্তু কেন? বাবা জানলে তো ভালো হয়। আমি বুঝিয়ে বললাম, তোর বাবার স্বভাব তুই জানিস। উনি সব কিছু বিক্রি করে ফেলবেন। এরপর থেকে আমি একটা দ্বিধায় পড়ে গেলাম। এত বড় গোপনীয়তা কিভাবে লুকিয়ে রাখব? প্রতিদিন মনে হয় কেউ যেন আমাকে সন্দেহের চোখে দেখছে। একদিন রাহুল আমাকে জিজ্ঞাসা করল, তুমি কেমন যেন অস্বাভাবিক আচরণ করছ? কিছু লুকাচ্ছ নাকি? আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, কিছু না, শুধু মায়ের মৃত্যুর কারণে একটু মন খারাপ আছে। কিন্তু রাহুল সহজে ছাড়ার পাত্র না। সে আমার উপর নজর রাখতে শুরু করল। আমি বুঝতে পারলাম তার সন্দেহ হচ্ছে। এদিকে রিয়াদ আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের এই গয়নাগুলো নিয়ে কিছু করা উচিত। এভাবে লুকিয়ে রাখলে একদিন না একদিন ধরা পড়বে। আমি ভাবলাম রিয়াদের কথাই ঠিক। কিন্তু কি করব? হঠাৎ আমার মাথায় একটা পরিকল্পনা এল। আমি বললাম, রিয়াদ, তুই কি আমার সাথে একটা ছোট ব্যবসা করবি? রিয়াদ বলল, কি রকম ব্যবসা মা? আমি বললাম, আমরা এই গয়নাগুলো দিয়ে একটা ছোট জুয়েলারি শপ খুলব। তোর নামে লাইসেন্স করব। তুই ভার্সিটি পড়ার পাশাপাশি এই ব্যবসা সামলাবি। রিয়াদের চোখে মুখে খুশির ঝিলিক দেখলাম। সে বলল, মা, এটা তো দারুণ আইডিয়া। কিন্তু বাবাকে কি বলবো? আমি বললাম, তোর বাবাকে বলবো আমার এক বান্ধবী আমাদের টাকা ধার দিয়েছে ব্যবসার জন্য। পরে লাভের টাকা দিয়ে ফেরত দেব। এই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করলাম। রিয়াদ প্রথমে একটা ছোট দোকান ভাড়া নিল। আমি কয়েকটা গয়না দিয়ে দিলাম বিক্রির জন্য। প্রথম সপ্তাহেই বেশ ভালো বিক্রি হল। রিয়াদ খুব খুশি হয়ে আমাকে বলল, মা, তোর এই আইডিয়া দারুণ। আমরা খুব তাড়াতাড়ি সফল হয়ে যাব। কিন্তু সমস্যা হলো রাহুল সন্দেহ করতে শুরু করেছে। সে প্রায়ই জিজ্ঞাসা করে, তোমার বান্ধবীকে যে এত টাকা দিয়েছে? আমি তার সাথে একবার দেখা করতে চাই। আমি বিভিন্ন অজুহাত দিয়ে টালবাহানা করি। কিন্তু দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে। একদিন রাহুল আমাকে অতর্কিতে জিজ্ঞাসা করল, মিথিলা, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। আমি জানি। তুমি যদি সত্যি বলো তাহলে ভালো হবে। আমার মনে হলো এবার সব কিছু ফাঁস হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির বেল বাজল। দরজা খুলে দেখি একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আপনি কি মিথিলা খান? আমি আপনার মায়ের পুরনো পরিচিত। আমি বললাম, জি, আমি মিথিলা। আপনি কে? ভদ্রলোক বললেন, আমার নাম প্রফেসর রহিম। আপনার মা আমার খুব ভালো বন্ধু ছিলেন। তিনি মারা যাওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে গেছেন। সেই চিঠিতে লেখা আছে যে তিনি আপনার জন্য কিছু রেখে গেছেন। আমাকে বলেছেন সময় মতো আপনাকে জানাতে। আমার তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। প্রফেসর রহিম চিঠিটা আমার হাতে দিলেন। চিঠিতে মায়ের হাতের লেখায় লেখা ছিল, প্রিয় মিথিলা, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি আর নেই। আমি তোমার জন্য কিছু রেখে গেছি। কিন্তু সেটা একা একা পেতে পারবে না। প্রফেসর রহিম তোমাকে সাহায্য করবেন। তিনি আমার পুরনো বন্ধু এবং একমাত্র যাকে আমি বিশ্বাস করি। প্রফেসর রহিম বললেন, আপনার মা আমাকে বলেছেন যে তিনি একটি পুরনো জমিদার বাড়িতে কিছু লুকিয়ে রেখেছেন। সেখানে একটি গুপ্তধন আছে যেটা আপনার পূর্বপুরুষদের। আমি অবাক হয়ে বললাম, গুপ্তধন? আমার মা তো এ ব্যাপারে কিছু বলেননি। প্রফেসর রহিম বললেন, আপনার মা চাইতেন না আপনি সহজে এটা পান। তিনি চেয়েছেন আপনি কষ্ট করে এটা খুঁজে বের করুন। কারণ যে কষ্ট করে কিছু পায় সে সেটার মর্যাদা দেয়। আমি প্রফেসর রহিমকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি এতদিন পর কেন এসেছেন? তিনি বললেন, আপনার মা আমাকে বলেছিলেন তার মৃত্যুর 6 মাস পর আপনার কাছে যেতে। তিনি বলেছিলেন ততদিনে আপনি প্রস্তুত হয়ে যাবেন। এই কথা শুনে আমার মনে হলো আমার মা যেন সব কিছু আগে থেকেই জানতেন। তিনি জানতেন আমি তার গোপন কক্ষ খুঁজে পাব এবং গয়নাগুলো নিয়ে কি করব। প্রফেসর রহিম বললেন, আগামীকাল আমরা সেই জমিদার বাড়িতে যাব। সেখানে আপনার জন্য অপেক্ষা করছে আপনার পূর্বপুরুষদের আসল সম্পদ। সেই রাতে আমার একদমই ঘুম এল না। মনে হচ্ছিল যেন একটা রোমাঞ্চকর সিনেমার মধ্যে আছি। আমার জীবনে এমন রহস্যময় ঘটনা আগে কখনো ঘটেনি। পরদিন সকালে প্রফেসর রহিম আমাদের নিয়ে গেলেন এক প্রত্যন্ত গ্রামে।
সেখানে একটা বিশাল পুরনো জমিদার বাড়ি ছিল। বাড়িটা দেখতে অনেকটা ভুতুড়ে লাগছিল। প্রফেসর রহিম বললেন, এই বাড়িটা আপনার পূর্বপুরুষদের। আপনার দাদু এখানেই জন্মেছিলেন। কিন্তু পরে পারিবারিক কলহের কারণে সবাই এখান থেকে চলে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হল, যেন এই জায়গাটার সাথে আমার একটা গভীর যোগাযোগ আছে। প্রফেসর রহিম আমাদের নিয়ে গেলেন বাড়ির ভেতরের একটি গোপন কক্ষে। সেখানে একটা পুরনো চুল্লি ছিল। তিনি বললেন, আপনার মা বলেছেন এই চুল্লির নিচে একটা গোপন সুড়ঙ্গ আছে। আমরা চুল্লিটা সরিয়ে দেখলাম সত্যিই একটা সুড়ঙ্গের মুখ। সুড়ঙ্গটা বেশ গভীর। আমরা টর্চ নিয়ে নিচে নামলাম। সুড়ঙ্গের শেষে একটা ছোট কক্ষ। সেখানে দেখলাম অনেকগুলো পুরনো সিন্দুক। সিন্দুকগুলো খুলে দেখি ভর্তি সোনা, রূপা, হীরা, জহরত। এত সম্পদ যে চোখ ধাঁধিয়ে যায়। রিয়াদ বলল, মা, এ কি? এত সম্পদ! আমরা তো রাজার চেয়েও ধনী হয়ে গেলাম। প্রফেসর রহিম বললেন, এই সব সম্পদ আপনার পূর্বপুরুষরা বহু বছর ধরে জমিয়েছিলেন। তারা জানতেন একদিন পারিবারিক বিপদের সময় কাজে লাগবে। আমি প্রফেসর রহিমকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার মা এ সম্পর্কে কিভাবে জানতেন? তিনি বললেন, আপনার মা আপনার দাদুর কাছ থেকে শুনেছিলেন। কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল না যে এসব নিয়ে কিছু করা যায়। তিনি চেয়েছেন উপযুক্ত সময়ে আপনি এই সম্পদ পান। আমরা যখন গুপ্তধনের খবর পেলাম তখন থেকেই আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। প্রথমে আমরা কিছুটা সম্পদ তুলে আনলাম। বাকিটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখলাম। রাহুলের কাছে আমরা বললাম যে প্রফেসর রহিমের সাহায্যে একটা পুরনো বিনিয়োগ থেকে অনেক টাকা পেয়েছি। রাহুল প্রথমে সন্দেহ করলেও পরে বিশ্বাস করল। এরপর আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নতি হল। রিয়াদের ব্যবসা আরও বড় করলাম। সামিয়ার জন্য ভালো স্কুল ভর্তি করালাম। রাহুলের জন্য একটা নতুন গাড়ি কিনলাম। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল আমার আত্মবিশ্বাসে। আমি এতদিন রাহুলের উপর নির্ভরশীল ছিলাম। এখন আমার নিজস্ব সম্পদ আছে, নিজস্ব পরিচয় আছে। একদিন রাহুল আমাকে বলল, মিথিলা, তুমি এখন অনেক পরিবর্তিত লাগছ। আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী। আমি হেসে বললাম, মানুষ তো পরিবর্তিত হয়। কিন্তু আসল সত্যি হল, আমার ভেতরে একটা গোপন শক্তির অনুভব হচ্ছিল। আমার পূর্বপুরুষদের সম্পদ আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে। রিয়াদের ব্যবসা এখন শহরের অন্যতম সেরা জুয়েলারি শপ। অনেক বিখ্যাত মানুষ আমাদের দোকান থেকে গয়না কেনেন। রিয়াদ এখন একটা সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমার মনে হয় আমাদের এই গোপনীয়তা আর রাখার দরকার নেই। বাবা যদি সব জানতেন তাহলে তিনিও আমাদের সাথে খুশি হতেন। আমি ভাবলাম রিয়াদের কথাই ঠিক। এতদিন আমরা রাহুলের কাছে সত্যি লুকিয়ে রেখেছি। এটা ঠিক না। সেই সন্ধ্যায় আমি রাহুলকে সব কিছু খুলে বললাম। আমার মায়ের গোপন কক্ষ, গুপ্তধন, প্রফেসর রহিমের সাহায্য, সব কিছু। রাহুল প্রথমে অবাক হল। তারপর রেগে গেল। বলল, তুমি আমার কাছে এত বড় কিছু লুকিয়ে রাখলে? আমি কি তোমার স্বামী না? আমি বুঝিয়ে বললাম, আমি জানতাম তুমি এই সম্পদ নিয়ে অস্থির হয়ে যাবে। তাই প্রথমে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর বলতে চেয়েছিলাম। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিকই করেছ। আমি সত্যিই এসব নিয়ে অস্থির হয়ে যেতাম। কিন্তু এখন যেভাবে সব কিছু গুছানো সেটা ভালো। এভাবে আমাদের পারিবারিক একটা গোপনীয়তার সমাধান হল। কিন্তু আরেকটা রহস্যের জন্ম হল। একদিন প্রফেসর রহিম আমাকে বললেন, মিথিলা, আপনার পূর্বপুরুষদের একটা পুরনো ডায়েরি আছে। সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি জিজ্ঞাসা করলাম, কী রকম তথ্য? তিনি বললেন, আপনার পূর্বপুরুষরা শুধু ধনী ছিলেন না, তারা একটা গুপ্ত সংস্থার সদস্য ছিলেন। সেই সংস্থা দেশের স্বাধীনতা আন্দোলনে অনেক অবদান রেখেছিল। এই খবর শুনে আমার মনে একটা গর্ববোধ জাগল। আমার পূর্বপুরুষরা শুধু ধনী ছিলেন না, তারা দেশপ্রেমিকও ছিলেন। প্রফেসর রহিম বললেন, সেই ডায়েরিতে আরও কিছু গোপন জায়গার নকশা আছে। সেখানে আরও সম্পদ লুকানো থাকতে পারে। আমি বললাম, কিন্তু আমাদের তো এখনও যথেষ্ট সম্পদ আছে। আরও কেন দরকার? প্রফেসর রহিম বললেন, আপনার পূর্বপুরুষরা চেয়েছিলেন এই সম্পদ দিয়ে দেশের মানুষের কল্যাণ করতে। তারা হাসপাতাল, স্কুল, এতিমখানা তৈরি করতে চেয়েছিলেন। এই কথা শুনে আমার মনে একটা নতুন স্বপ্ন জাগল। শুধু নিজের পরিবারের জন্য নয়, সমাজের জন্যও কিছু করার স্বপ্ন। আমি রাহুল আর রিয়াদকে এই পরিকল্পনার কথা বললাম। তারা দুজনেই খুশি হল। রিয়াদ বলল, মা, এটা তো দারুণ। আমরা একটা দাতব্য সংস্থা খুলতে পারি।
রাহুল বলল, আমি সবসময় চেয়েছি সমাজের জন্য কিছু করতে। কিন্তু সামর্থ্য ছিল না। এভাবে আমাদের পরিবার একটা নতুন উদ্দেশ্য পেল। আমরা শুধু নিজেদের জন্য নয়, সমাজের কল্যাণের জন্য কাজ করার সিদ্ধান্ত নিলাম। পরের সপ্তাহে আমরা প্রফেসর রহিমের সাথে আবার সেই জমিদার বাড়িতে গেলাম। এবার উদ্দেশ্য ছিল সেই পুরনো ডায়েরিটা খুঁজে বের করা। ডায়েরিটা ছিল একটা গোপন আলমারিতে। সেখানে আমার প্রপিতামহের হাতের লেখায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য লেখা ছিল। ডায়েরিতে লেখা ছিল কিভাবে তারা ব্রিটিশদের কাছ থেকে গোপনে অস্ত্র কিনে স্বাধীনতা সংগ্রামীদের দিতেন, কিভাবে তারা গোপনে বিপ্লবীদের আর্থিক সাহায্য করতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানলাম সেটা হল, আমার পূর্বপুরুষরা একটা গোপন প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তারা শপথ করেছেন যে তাদের বংশধরেরা এই সম্পদ দিয়ে দেশের মানুষের সেবা করবে। এই প্রতিশ্রুতির কথা জেনে আমার মনে হল আমার একটা বিশাল দায়িত্ব রয়েছে। আমি শুধু একজন গৃহিণী নই, আমি একজন দেশপ্রেমিক পরিবারের সন্তান। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের এলাকায় একটা বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র খুলব। গরিব মানুষেরা যেন বিনা পয়সায় চিকিৎসা পেতে পারে। রিয়াদ বলল, মা, আমিও চাই আমাদের একটা বিনামূল্যে শিক্ষা কেন্দ্র হোক, যেখানে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। সামিয়া বলল, আম্মু, আমি বড় হয়ে এই সব কাজে তোমাদের সাহায্য করব। এভাবে আমাদের পুরো পরিবার একটা মহৎ উদ্দেশ্যের জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল। কিন্তু এই সময় একটা নতুন সমস্যার সৃষ্টি হল। আমাদের এলাকায় কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ আমাদের কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করল। একদিন একজন স্থানীয় নেতা আমাদের বাড়িতে এসে বলল, আপনারা হঠাৎ করে এত টাকা পেলেন কোথায়? আপনাদের আয়ের হিসাব দেখাতে হবে। আমি বুঝলাম এরা আমাদের কাছ থেকে ঘুষ নিতে চায়। আমি বললাম, আমাদের সব কাগজপত্র ঠিক আছে। আমরা কোনো অবৈধ কাজ করিনি। কিন্তু এই লোকেরা আমাদের হয়রানি করতে শুরু করল। তারা আমাদের চিকিৎসা কেন্দ্র খোলার লাইসেন্স আটকে দিল। এই অবস্থায় প্রফেসর রহিম আমাদের সাহায্য করলেন। তিনি তার প্রভাব খাটিয়ে এই সমস্যার সমাধান করলেন। তিনি বললেন, মিথিলা, আপনার পূর্বপুরুষরাও এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তারা হাল ছাড়েননি। আপনিও হাল ছাড়বেন না। এই উৎসাহে আমরা আবার কাজ শুরু করলাম। প্রায় 6 মাস কঠোর পরিশ্রমের পর আমাদের চিকিৎসা কেন্দ্র চালু হল। প্রথম দিন অনেক গরিব মানুষ চিকিৎসার জন্য এল। তাদের খুশির মুখ দেখে আমার চোখে পানি এসে গেল। মনে হল আমার জীবনের সার্থকতা এখানেই। রিয়াদের শিক্ষা কেন্দ্রও চালু হল। অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে শুরু করল। এভাবে আমাদের পরিবারের গোপন সম্পদ হয়ে উঠল সমাজের কল্যাণের হাতিয়ার। আমার মায়ের স্বপ্ন পূরণ হল। একদিন প্রফেসর রহিম আমাকে বললেন, মিথিলা, আপনার মা যদি জীবিত থাকতেন তাহলে আপনাকে দেখে খুব গর্বিত হতেন। আমি বললাম, প্রফেসর সাহেব, আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। তিনি বললেন, আমি শুধু পথ দেখিয়েছি। আসল কাজটা তো আপনারাই করেছেন। 1 বছর পর আমাদের দাতব্য সংস্থা পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেল। সরকারও আমাদের কাজের প্রশংসা করল। রিয়াদ এখন শুধু ব্যবসায়ী নয়, সমাজসেবকও। অনেক বিশিষ্ট ব্যক্তি তার সাথে পরামর্শ করেন। সামিয়া স্কুলে ভালো ফলাফল করে আমাদের গর্বিত করেছে। সে বলে বড় হয়ে ডাক্তার হয়ে আমাদের চিকিৎসা কেন্দ্রে কাজ করবে। রাহুলও এখন আর আগের মতো নেই। তিনি আমাদের সব কাজে সক্রিয় অংশগ্রহণ করেন। এভাবে একটা গোপন আবিষ্কার আমাদের পুরো পরিবারের জীবন বদলে দিল। আমরা শুধু ধনী হইনি, আমরা মানুষের কাছে সম্মানিত হয়েছি। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানুষের ভালোবাসা। টাকা পয়সা শুধু তখনই মূল্যবান যখন সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। আমার মা হয়তো জীবদ্দশায় আমাকে এই শিক্ষা দিতে পারেননি। কিন্তু তার মৃত্যুর পর তিনি আমাকে যে পথ দেখিয়ে গেছেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমার এই অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে চাই, জীবনে যখন কোনো রহস্যের সমাধান হয়, তখন সেটা শুধু আমাদের একার জন্য নয়, সবার জন্য কল্যাণকর হওয়া উচিত।